মিরপুরে আজ দ্য ফাইনাল শোডাউন। 11 বছরের অপেক্ষা নাকি আবারও পুরনো সেই আক্ষেপ। একদিকে প্রথম ম্যাচের সেই নাহিদ রানা থ্রিল, অন্যদিকে দ্বিতীয় ম্যাচের ব্যাটিং কলাপস টাইগারদের সামনে এখন ডু অর ডাই মিশন। দুই ম্যাচের স্কোরে অদ্ভুত এক মিল, সেটা 114 রানের কাঁটা। এটা কি নিছক কোইন্সিডেন্ট নাকি ভাগ্যের কোনো সংকেত? সিরিজ এখন এক সমতায় আছে, ম্যাচটা এখন অঘোষিত ফাইনাল। ইটস নাও অর নেভার। ঘরের মাঠে মান বাঁচাতে হলে টপ অর্ডারকেই যে নিতে হবে মূল দায়িত্বটা। লোহা গরম করার দায়িত্বটা আজ সাইফ বা সৌম্যর ব্যাটের ওপর। একদিকে ফর্মের তুঙ্গে থাকা পাক ওপেনার ওয়াদ সাদাকাত, অন্যদিকে বাংলাদেশের আস্থার প্রতীক দ্য ফেজ আর রিশাদের লেগ স্পিন জাদু। ভুল থেকে শিক্ষা কি নেবে টিম টাইগার, নাকি পাকিস্তানের উইনিং কম্বিনেশন চূর্ণ করবে লাল সবুজের স্বপ্ন? দ্য স্টেজ ইজ সেট, দ্য ড্রামা ইজ রিয়েল। বিকেলের এই মহারণে আজ কার মাথায় উঠবে রাজতিলক? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এহতেসামুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। যেটা বলছিলাম যে আমার ইন্ট্রোতেও ছিল, বাংলাদেশ আজকে বাংলাদেশের জন্য ডু অর ডাই একটা ম্যাচ। সিরিজটা যদি বাংলাদেশ বাঁচাতে চায়, নিজেদের পক্ষে রেজাল্ট আনতে চায়, সিরিজ নির্ধারণী এই ম্যাচটাতে বাংলাদেশকে জিততেই হবে। সেক্ষেত্রে ওই যে টপ অর্ডারকে দায়িত্বটা নিতে হচ্ছে। সো টপ অর্ডারকে দায়িত্ব নিতে হলে এই যে বারবার ব্যাটিং কলাপসটা করছে, এই ব্যাটিং কলাপসটা থেকে এই অভিশাপটা ঘোচানোর জন্য বাংলাদেশকে আসলে কি করতে হবে? কোন পন্থায় গেলে বাংলাদেশ আজকে নিজেদের পক্ষে রেজাল্ট আনতে পারবে? ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করবার জন্য। ফার্স্টে একটু কারেকশন দিয়ে, আমি এখন আর ক্রীড়া সাংবাদিক নেই, একসময় সাংবাদিকতা করতাম বেশ আগে। বাট আপনি যেটা বলছিলেন টপ অর্ডারের আমাদের যে সমস্যা আছে কিছুদিন ধরে, সেটা নিয়ে আমরা স্বীকার করছি। টপ অর্ডারে গত ম্যাচটা যেটা দেখেছি, প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে, এইটা তো আমাদেরকে অবাক করার মতো। বিকজ এইটা আমাদের গত কিছুদিনের বা কয়েক মাসের ওয়ান ডে ফর্ম দেখলে রীতিমতো খুবই উৎসাহিত হওয়ার মতো। আমরা এত ভালো খেলিনি। আবার এক ম্যাচ পরই বাস্তবতা আমাদেরকে আবার আগের জায়গায় নিয়ে এসেছে, যে আমরা যেন টের পেয়েছি। আপনার রিপোর্টার বলছিলেন যে গত 10টা ম্যাচের মধ্যে 7-8টা ম্যাচে আমরা 250 স্কোরে জিততে পারিনি, বা এর মধ্যে 10টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পারিনি। তো ব্যাটিংয়ের অবস্থাটা বুঝতেই পারা যাচ্ছে খুবই খারাপ, খুবই সঙ্গীন। এবং টপ অর্ডারে 2-3 জন রান না পেলে মিডল অর্ডার হুড়মুড় করে ভেঙে যাচ্ছে। তো এইটা কাভার করা না গেলে আসলে এইরকম কম্পিটিটিভ ম্যাচে ভালো করা কঠিনই হবে। আপনারা ইঙ্গিত দিয়েছেন যে একটা চেঞ্জ হতে পারে। সাইফ, ওনাকে খুবই ফ্র্যাজাইল মনে হচ্ছে। উনি একটা দুটোর কোনো ম্যাচই ভালো করতে পারেননি, এবং সেকেন্ড ম্যাচে 12 রান করলেও 12 রানের মধ্যেই 3-4টা লাইফ দিয়ে ফেলেছেন। তো উনি যদি বাদ পড়েন, তার জায়গায় সৌম্য আসেন। সৌম্য অনেকদিন ধরে টপ অর্ডারে অনেক ব্যাট করবার সুযোগ পাননি। আবার লিটনকে লেট অর্ডারে নিয়ে আসাতে টপ অর্ডারে আমাদের কোনো থার্ড ওপেনারের অপশনও সেভাবে রাখা হয়নি। তো আমি খুব যে আশাবাদী হতে পারছি তা না। বাট অ্যাগেইন, মুশতাক যেভাবে বললেন, আপনার রিপোর্টে দেখেছি যে সব কিছু যদি ভালো হয়, আমরা যদি আমাদের ব্যাটসম্যানরা যদি বেস্ট লেভেলে অ্যাপ্লাই করতে পারে, বোলাররা ব্যাটসম্যানরা, এটা অবশ্য সবার জন্যই তাই। যে কোনো দল তার বেস্টটা খেলতে পারলে যে কোনো দলই জিতবে, পাকিস্তানও তাই বলবে। তো সেই আশা করতেই হচ্ছে আমাদের, সেই আশাতেই অপেক্ষা করতে হচ্ছে, দেখা যাক কী হয়। পাকিস্তান তো নিশ্চয়ই চাইবে যে তাদের উইনিং কম্বিনেশনটাকেই ধরে রাখতে, কারণ প্রথম ম্যাচটাতে পাকিস্তানের কলাপস করলেও পরের ম্যাচটাতে পাকিস্তান খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ওয়াদ সাদাকাত থেকে শুরু করে তাদের ব্যাটার যারা আছেন প্রত্যেকেই দ্বিতীয় ম্যাচটাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। সো উইনিং কম্বিনেশন ধরে রেখে তো পাকিস্তান নিশ্চয়ই খেলতে চাইবেন। পাকিস্তানের একাদশে আজকে কি কোনো পরিবর্তনের আভাস মিলছে কিনা? পাকিস্তানের আমি মনে হয় না ওরা কোনো বড় পরিবর্তনের দিকে যাবে, বিকজ ওদের এইটা ভালোই যাচ্ছে। ওদের বোলিংয়ে আই ডোন্ট থিঙ্ক বোলিং ব্যাটিং কোথাও বড় চেঞ্জ আসবে। তবে পাকিস্তানও যে খুব ভালো অবস্থায় আছে তা না, মানে আমরা দুটো দল একরকমই আছে। এবং আপনি কোইন্সিডেন্সের কথা বলছেন, আমাদের ইভেন স্কোরও, মানে দুটো দলের হেরে যাওয়া স্কোরটাও মিলে গেছে এক জায়গাতে। সো আমরা যদি আগে বল করি, পাকিস্তান ব্যাট করে, তাহলে প্রথম ম্যাচের মতোই চেষ্টা করতে হবে খুব দ্রুত 2-3টে উইকেট যদি নেওয়া যায় 10 ওভারের মধ্যে, যেটা পাকিস্তানের জন্য তাই আমাদের, মানে দুই দলই একইভাবে সাকসেস পেয়েছে প্রথম 2টি ম্যাচে। তো এইটা করতে না পারলে পাকিস্তানের এই টিমকে হারানো কঠিন হবে। বিকজ মাস সাদাকাত
সেকেন্ড ম্যাচে যেরকম করলেন, সাহেবজাদা ফারহানও টি-20 ওয়ার্ল্ড কাপে খুবই ফর্মে ছিলেন, উনি ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান গেটার্স ছিলেন। তো এই দুইজনের একজনকে বা দুজনকেই যদি প্রথম 5-6 বা 7 ওভারের মধ্যে তুলে নেওয়া না যায়, তাহলে কিন্তু এটা ওদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে এবং ওনাদেরকে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রাখবে, বিকজ লাস্ট ম্যাচটাতে ওনারা খুব ভালোভাবে জিতেছেন। তো আমার কথা এই থাকবে যে খুব অ্যাগ্রেসিভ বল করে খুব দ্রুত যাতে পাকিস্তানের প্রথম টপ অর্ডারকে আমাদের উপর চড়ে বসতে দেয়া না যায়, এইটা করতে দিলেই হচ্ছে আমরা আর কম্পিটিটিভ হয়তো নাও থাকতে পারি। রিশাদের কথা একটু বলতে চাই। প্রথম ম্যাচে নাহিদ রানা ভেলকেই আমরা দেখেছি প্রথম ম্যাচটাতে। এই ম্যাচে আসলে বাংলাদেশকে জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ বলছি। সেখানে রিশাদের উপরেও আজকে একটা চোখ থাকবে সবার, যে রিশাদ আসলে কেমন পারফর্ম করেন। সেক্ষেত্রে রিশাদ তো তার লেগ স্পিন দিয়ে সবসময়ই সবাইকে একেবারে স্যাটিসফাইড করে ফেলেন, কিন্তু রিশাদের উপর তো বাড়তি আরেকটা দায়িত্ব আছে, যে শেষ দিকে গিয়ে রিশাদের উপরে ব্যাটিংয়ের একটা নির্ভরতাও বাংলাদেশকে করতে হয়। সেক্ষেত্রে আসলে রিশাদ কি দুইটা ডিপার্টমেন্ট একটা ব্যালেন্স করে আসলে বাংলাদেশকে জয়ের জন্য বড় একটা ভূমিকা রাখতে পারবে কিনা? খুব ভালো বলেছেন। এইটা রিশাদের উপর আমার মনে হয় চাপ এখন একটু বেড়ে হচ্ছে, বিকজ মিডল অর্ডারে আমাদের শামীম, জাকের আলী, তারা কেউ সোহান, এই তিনজন বেশ কিছুদিন ধরে মোটামুটি সার্ভ করছিলেন, যদিও খুব কনসিকিউটিভ পারফরমেন্স ছিল না, খুব ভালো কনসিস্টেন্সি ছিল না, বাট স্টিল কেউ না কেউ রান করে যাচ্ছিলেন। এখন এখানে একসঙ্গে তিনজন আমাদের নেই, লিটনকে নামিয়ে আনা হয়েছে। এখানে লেট মিডল অর্ডারে রিশাদের জায়গাটাতে একটু চাপ বেড়েছে, একটু রান বাংলাদেশকে আশা করতে হবে প্রথম ম্যাচের মতো টপ অর্ডার যদি খুব বড় কিছু করে দিতে না পারে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং রিশাদ সেটা করছিলেনও কয়েকদিন ধরেই, বেশ কয়েক মাস ধরে উনি মিডল অর্ডারে, লেট মিডল অর্ডারে মোটামুটি ভালো রান পাচ্ছিলেন। তো এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বাট রিশাদের মূল দায়িত্ব তো আমরা সবাই জানি, ভালো লেগ স্পিন। উনি আগের ম্যাচে মিডল অর্ডারে ভালো বল করে পাকিস্তানকে, যেখানে তারা 320-30-এর টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছিল, সেখানে রিশাদ এবং আমাদের সিমারদের ভালো পারফরমেন্সে তাদেরকে কন্ট্রোল করা গেছে, যদিও সেটাও আমাদের কাছে অনেক বড় হয়ে গেছে এক পর্যায়ে। তো রিশাদের অলরাউন্ড ব্যাটিংয়ের অলরাউন্ড পারফরমেন্সের উপর আমাদের চোখ থাকবে ঠিকই। তো আরেকটা পয়েন্ট বোধহয় এখানে বলি, আপনাদের রিপোর্টে কখনো বলেছেন যে উইকেটটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, যে আমরা প্রথম দুটো ম্যাচে ট্রু উইকেটে খেলে একটাতে খুব ভালো করেছি, একটাতে অতটা ভালো করতে পারিনি। তো এই ম্যাচেও এরকম উইকেট থাকবে কিনা। মুশতাক বলেছেন যে এই ধরনের উইকেটে আমাদের খেলা এখন অভ্যাস করতে হবে। আই অ্যাগ্রি, বাট হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ বলে একটা কথা আছে, এবং ইটস নট এ ক্রাইম। যে কোনো দলই সে পিচ বানাবে টু দ্যাট টিম স্ট্রেংথ। তো আমাদের যদি এখন স্ট্রেংথ স্পিনে হয়, তাহলে আমাদের স্পিনিং ট্র্যাক বানাতে কোনো অসুবিধা নেই, সবাই তাই করে, ইটস কমপ্লিটলি অল রাইট। বাট এখন আমাদের হচ্ছে ভালো পেস বোলিং ইউনিটও আছে। সো এখন ট্রু উইকেটও আমাদের জন্য ভালো উইকেট। সো সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স লাগবে, আমাদের অল বোলার্স শুড ব্লেজ, দিজ আর ইম্পর্টেন্ট। সেটা আমি মনে করি সেই ক্ষমতা আমাদের আছে, বাট আমাদের উইকেস্ট লিঙ্ক আই উড সে ব্যাটিং, এবং টু বি স্পেসিফিক টপ অর্ডার ব্যাটিং স্টিল এক ম্যাচে ভালো করার পরেও। একটা মেন্টাল ব্লকের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে লাস্ট ম্যাচে যেটা টক অফ দ্য টাউন ছিল, মিরাজ এবং সালমান আলী আগার যে একটা রাইভালরি আসলে নতুন করে তৈরি হয়ে গেছে সেই জায়গাটাতে। সো এই ম্যাচটাতে সেই সাইকোলজিক্যাল এইজটা কি আরেকটু, ওই প্রতিদ্বন্দ্বিতাকে আরেকটু বাড়িয়ে দেবে কিনা? যে মাঠে আমরা সেদিন দেখছিলাম যে সালমান আলী আগা খুবই অ্যাগ্রেসিভ হয়ে কিছু আচরণ করছিলেন, যেটা আসলে ক্রিকেটার সুলভ আচরণ বলাই যায় না। সো এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে যদি একটু জানতে চাই, এটা কি আসলে ম্যাচে কোনো প্রভাব ফেলবে কিনা? মনস্তাত্ত্বিক জায়গাটা তো ক্রিকেটারদের জন্য বা যে কোনো অ্যাথলিটের জন্য অনেক বড় একটা জায়গা। ধন্যবাদ। সালমান আলী আগা আপনার পোস্ট ম্যাচ কনফারেন্সে কিন্তু বলেছেন এটা ফেলবে না, বলেছেন আমরা সবাই অলরেডি ভুলে গেছি, আমরা সবাই আগের মতো বন্ধু হয়ে গেছি। বাট এত সহজ না, এত সহজে এগুলো ভোলা যায় না। আর উনি যেভাবে রিয়্যাক্ট করলেন খেলার আউট ডিক্লেয়ার করার পরে, এইটা খুবই দুঃখজনক। সালমান আগা কিন্তু একেবারে ইয়াং রুকি প্লেয়ার না, উনি অলরেডি এক্সপেরিয়েন্স টি-20 টিমের ক্যাপ্টেন। সো তার যে আচরণ এবং যেভাবে শুধু আমি দেখেছি ম্যাচ রেফারি রাহুল ওনাকে ম্যাচ ফি কেটেছেন এবং একটা ডিমেরিট পয়েন্ট দিয়েছেন উনি প্যাড এবং হেলমেট ছুঁড়ে মারার জন্য, কিন্তু এইটা তো তার ছিল সেকেন্ডারি অপরাধ। তার প্রাইমারি অপরাধ ছিল ওনার অ্যাগ্রেশন,
মুখভঙ্গি এবং আমরা তো শুনতে পাইনি, কিন্তু টিভি স্ক্রিনে দেখে বুঝেছি যে উনি গালি দিতে দিতে বেরিয়েছেন। তো এই অপরাধটাকে আমার মনে হয় অ্যাড্রেস করাই হয়নি। ওনার শাস্তি আরও অনেক বেশি হওয়া উচিত ছিল, এবং এটা মোটেও গ্রহণযোগ্য না। একজন কম্পিটিটিভ ক্রিকেটার, ওনারা নিজেরাই স্পিরিট অফ দ্য গেমের কথা বলছেন, স্পোর্টসম্যানশিপের কথা বলেছেন, অথচ সেটাকে সবচেয়ে বেশি আঘাত করলেন তাদের আচরণে তারাই। আর মিরাজ যেটা করেছেন ইজ কমপ্লিটলি অলরাইট, এটাতে স্পোর্টসম্যানশিপের প্রসঙ্গ ওঠারই কিছু না। উনি ক্রিজের বাইরে ছিলেন, মিরাজ ফিল্ড করছিলেন, ফিল্ড করার পরে একজন নন স্ট্রাইকের ব্যাটসম্যানকে যদি বাইরে দেখেন এবং বল ডেড না হয়, উনি উইকেট হিট করবেন, ইটস হিজ রাইট, ইটস কমপ্লিটলি অল রাইট। এটা শুধু আইনের কথা না, এটা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তাই করবেন। এবং আপনার আগা সালমান তো নির্বুদ্ধিতার জন্যই আউট হয়েছেন, উনি স্বীকার করেন আর না করেন। আমি মনে করি এই বিষয়টাকে বিতর্কিত করেছেন তখন কমেন্ট্রিতে ছিলেন রমিজ রাজা বারবার ঘুরে ফিরে এর কথা, এই প্রসঙ্গটা এনেছেন। এবং আমাদের কমেন্টারি, বাংলাদেশি কমেন্টারি যিনি ছিলেন, ওনার ওই মুহূর্তেই প্রতিবারই এটা রিফিউট করা উচিত ছিল। আমি দেখেছি উনি এটা করেননি। উনি করলে এইটা এইভাবে স্পোর্টসম্যানশিপের প্রশ্নে এত শক্ত হয়ে দাঁড়াতো না। বাট আমি মনে করি এইটার একটা প্রভাব হয়তো নেক্সট ম্যাচে থাকবে, থাকলেও চাপটা পাকিস্তানের উপরই বেশি থাকবে রাদার দেন বাংলাদেশ, বিকজ বাংলাদেশ আমাদেরও কোনো ভুল প্রত্যাশা করেনি। থাকবে যে পাকিস্তানের উপর মেন্টাল যে ব্লকটা আছে সেটা বাংলাদেশের উপরে বড় প্রভাব ফেলবে না, এবং আমরা প্রত্যাশা ওরা করব কখনো। আজকের এই ম্যাচটা জিতে বাংলাদেশ সিরিজটা জিতে নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আমরা সবাই যুক্ত সে হওয়ার আশা জন্য। করছি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।